ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা বাতিল। জুলাই আগস্ট হত্যা মামলায় আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ডিএমপির সার্কুলার হাইকোর্টে স্থগিত। কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার আলোচনা, তদন্তের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস। আমরণ অনশন প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। যারা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু, বললেন মির্জা আব্বাস। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। মেজর সিনহা হত্যা মামলায় 2 আসামির ডেথ রেফারেন্স আপিল শুনানি শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ 8 কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি হয়। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে হাইকোর্টে মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ 6 কর্মকর্তা গত বছরের 8 জুলাই আবেদন করেন। শুনানি নিয়ে গত 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে 5 আগস্টের পর রাষ্ট্র বা দুদকের পক্ষে পিপি মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন। গত বছরের 11 আগস্ট সে আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক। কিন্তু মামলাটি শুনানির জন্য বিচারিক আদালতে গত বছরের 5 সেপ্টেম্বর তারিখ ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়ে 11 আগস্ট মামলাটি প্রত্যাহার করা হলে তা বেআইনি দাবি করে আপিল বিভাগে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ আবেদনকারীরা। প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে এবং হাইকোর্ট যে এইটা কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে, অর্থাৎ মামলাটাই বাতিল হলো। মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি সেটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেফতার করতে পারবে। বুধবার পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে আসামি গ্রেফতারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করে বাতিল করা হবে না জানতে রুল জারি করেছে আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 9 এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেফতার করতে হবে। এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে মিয়ানমারের উপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে এই খাতে তহবিল সংগ্রহ বাড়াতে ওয়াইসির দেশগুলোকে সক্রিয় ভূমিকা রাখার কথাও বলেন তিনি। বুধবার কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূস আশঙ্কা করেন রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশ সহ এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি জানান, টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গা সংকটকে কেবল একটি মানবিক উদ্বেগ নয়, এটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত প্রভাব সহ বহুমাত্রিক চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি জানান, সাম্প্রতিক সময়ে আরাকান আর্মির কারণে মিয়ানমারের রাখাইনে নাটকীয়ভাবে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। 1.3 মিলিয়ন রোহিঙ্গার সাথে নতুন করে বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যাও। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম জোরদারে নেওয়া তহবিলে কাতারকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানান বাংলাদেশ। স্থিতিশীলতা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি রোডম্যাপ করার আহ্বানও পুনর্ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। কোনো সিদ্ধান্ত ছাড়াই ঢাকা ফিরে গেছেন তিনি। এ সময় শিক্ষার্থীরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবে। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে ৩২ জন শিক্ষার্থীর শুরু করা আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের শ্রমিক কল্যাণ দপ্তরের বারান্দায় অনশনে থাকা ৯ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর এখন ২৪ জন কর্মসূচি অব্যাহত রেখেছে। বুধবার সকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার অনশন স্থলে এসে তাদের কথা শোনেন। তিনি বলেন, পুরো ঘটনা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এ প্রস্তাব ফিরিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসির পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উনি আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, আশ্বস্ত করে গেছেন। যেহেতু অতীতে এরকম রেকর্ড আছে যে কোনো একজন উচ্চ পর্যায়ের মানুষ এসে আশ্বস্ত করার পর দাবি বাস্তবায়ন করা হয়নি, তো সেহেতু আমরা এখানে যত সময় পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন করা হবে তত সময় পর আমরা এখান থেকে উঠবো না। অন্যায়ের প্রতি যে আবেগের যে আগুন, ওই আগুনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমাদের সাথে সবাই চাচ্ছে যে কুয়েটের এই ভিসি দালাল ভিসির পদত্যাগ হোক। যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে এই নিউজ আমরা পাইতেছি, আশ্বস্ত হইতেছি, তার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না। উপদেষ্টা শিক্ষার্থীদের বলেন, ইউজিসির উচ্চ পদস্থ তদন্ত টিম দ্রুত সময়ের মধ্যে বর্তমান পরিস্থিতির কারণ উদ্ঘাটন করে সুপারিশমালা দেবে, যার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে। এজন্য তিনি তার উপর আস্থা রেখে অনশন ভঙ্গ করার চেষ্টা করেন। এছাড়া ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন শিক্ষা উপদেষ্টা। সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। আমি এখানে নিজের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে বলতে পারি যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি অভিভাবকদেরও। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। দর্শক, কুয়েট পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আতিয়ার পারভেজের সাথে। আতিয়ার, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানাবেন। কুয়েটের যে আন্দোলনরত যে শিক্ষার্থী, তাদের সাথে দেখা করে শিক্ষা উপদেষ্টা একটি প্রস্তাব দিয়েছিল যে তারা যেন দ্রুত সময়ের মধ্যে যে ইউজিসির যে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি স্বল্প সময়ের মধ্যে একটি প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার একটা সমাধান করা হবে। কিন্তু শিক্ষার্থীরা সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। কারণ এই অনশন কর্মসূচি কিন্তু আজ তৃতীয় দিনে পড়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা তদন্তের জন্য ইউজিসির যে উচ্চ পর্যায়ের যে তদন্ত টিম, সেই টিম কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে এসেছে এবং তারা কাজ শুরু করেছে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ডক্টর তাজিম উদ্দিন। তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং বলেছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে সব মাধ্যমের সাথেই, সব যে স্টেক হোল্ডার তাদের সাথে তিনি কথা বলবেন এবং কথা বলে দ্রুত সময়ের মধ্যে একটি প্রতিবেদন দিবেন, যে প্রতিবেদনের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে শিক্ষক সমিতি কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেছে। শিক্ষক সমিতির অবস্থান ক্লিয়ার করেছে, সেটি হচ্ছে তারা ভিসির পক্ষে অবস্থান নিয়েছে এবং বলেছেন ভিসিকে যদি অন্যায়ভাবে পদত্যাগ করানো হয় তাহলে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করবে। এর বাইরে কুয়েটের এই শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে। খুলনা থেকে মিছিলে আমার কাছে এই ছিল কুয়েটের সবশেষ পরিস্থিতি। আতিয়ার পারভেজ, আপনাকে ধন্যবাদ।
এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার রাত 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন শুরু করেন তারা। অনশনে অংশগ্রহণকারী 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি রেখে এই অনশন চলবে। আমরা মনে করাই দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের কথা, এই সরকারকেও মনে করাই দিতে চাই এই সরকারের লেজিটিমেসি এই ছাত্ররা, এই গণ অভ্যুত্থানের ফল। এবং যতক্ষণ পর্যন্ত না বোর্ডের শিক্ষার্থীদের একটা আশানুরূপ ফলাফল আসতেছে, বিসির পদত্যাগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না কুয়েটের ভিসির পদত্যাগ হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না আমাদের কাছে সেই নিউজটা আসছে যে ভিসি পদত্যাগ করেছেন, তো আমরা আমাদের দাবি থেকে এক চুলও নড়ব না। দ্রুত নির্বাচনের কোনো লক্ষণ দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সরকারের ডানে বামে থাকা আওয়ামী লীগের দোসররা ডক্টর ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দেবে না। তাই এসব লোক থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানান তিনি। তার দাবি, রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানান ষড়যন্ত্র হচ্ছে। ঐক্য নষ্ট হলে আবারও ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে বাংলাদেশ। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পুলিশ প্রশাসনে থাকা এ সময় আওয়ামী লীগের দোসরদের সাজার আওতায় আনার দাবিও জানান মির্জা আব্বাস। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তাগুলা বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, খাবো না, তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না, যাব না, বিএনপি বসে দিচ্ছে এখানে। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। বুধবার সকাল 10:30টার দিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এর মাধ্যমে আলোচিত এই ঘটনার বিচার শুরু হলো। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল সহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজিকে। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে 164 ধারা জবানবন্দি ও অন্যান্য নথির ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। অন্যদিকে বোনের স্বামী ও ভাসুরের বিরুদ্ধে দণ্ডবিধির 506 ধারা এবং শাশুড়ির বিরুদ্ধে 201 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আসামিরা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারবে বলেও জানান কৌঁসুলি এহসানুল হক সমাজি। গেল 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টে 2 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বুধবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেন। রায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ধারণা, চলতি অর্থবছর শেষে এদেশে প্রবৃদ্ধি 3.3% নেমে আসবে। বুধবার দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম 3 প্রান্তিকে সরকারি বেসরকারি বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে প্রবৃদ্ধি কমবে। 2024-25 অর্থবছর শেষে প্রবৃদ্ধি নেমে দাঁড়াবে আগে দেওয়া 4% পূর্বাভাসের চেয়েও কম। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার জানান, 1 দশকের একাধিক ধাক্কা দক্ষিণ এশিয়াকে দুর্বল করে দিয়েছে। এর প্রভাবে ভারতের প্রবৃদ্ধি হতে পারে 6.3%, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবৃদ্ধি 3.1% হওয়ার আভাস দিয়েছে বিশ্বব্যাংক। পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে 2 ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী নারী শারমিন আক্তার পুলিশের কাছে অভিযোগ করেন, তার স্বামী হায়দার আলী দীর্ঘদিন ধরেই সৌদি প্রবাসী। তবে টাকার লেনদেন ও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে শারমিনের সঙ্গে প্রায় তার ভাসুর সহ শ্বশুরবাড়ির লোকজন বিরোধে জড়ায়। এরই জেরে সোমবার বিকেলেও স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় 2 ভাসুর মঙ্গল মিয়া ও জয়নাল আবেদিন সহ পরিবারের লোকজন তাকে সহ সন্তানদের মারধর করে। এক পর্যায়ে শারমিনকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয়। সে সময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে নির্যাতনের ঘটনায় ওই নারী 7 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা বাতিল। জুলাই-আগস্ট হত্যা মামলায় আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ডিএমপির সার্কুলার হাইকোর্টে স্থগিত। কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার আলোচনা, তদন্তের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস। আমরণ অনশন প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যারা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু, বললেন মির্জা আব্বাস। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। মেজর সিনহা হত্যা মামলায় 2 আসামির ডেথ রেফারেন্স আপিল শুনানি শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।